আজকে আমরা দেখব নতুন একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন। এজরা ব্রফির যে বইটা আছে এটার চ্যাপ্টার 11। ঠিক আছে, আমি মনে তোমাদের সাথে সফট কপি আগে শেয়ার করেছি। তো প্রথমে এফেক্টস অ্যাট মেটাল সারফেসেস, যেটা হচ্ছে যে আমরা সোফার যেটা স্টাডি করেছি সেটা হচ্ছে যে ক্রিস্টালের ভিতরে বা সলিড ম্যাটেরিয়ালের ভিতরে তোমার ইলেকট্রনের বিহেভিয়ারটা কিরকম থাকে। অর্থাৎ তোমার যখন পিরিয়ডিক পটেনশিয়াল থাকে, অ্যাটমগুলি যখন পিরিয়ডিক অর্ডারে অ্যারেঞ্জ থাকে, তখন ইলেকট্রন এর ভিতর দিয়ে মানে ওর ওই পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টের বা পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন যখন থাকে, তখন ইলেকট্রন যখন ফ্লো করে ভিতর দিয়ে, তখন তার প্রপার্টিস কি হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা স্টাডি করেছি। ঠিক আছে, কিন্তু সোফার আমরা কখনোই এটা চিন্তা করি নাই যে একটা স্ট্রাকচার থেকে, একটা ক্রিস্টাল থেকে বা একটা ম্যাটেরিয়াল থেকে একটা ইলেকট্রন বা সলিড থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায় তখন কি হবে। আজকে হচ্ছে সেই জিনিসটা শুরু, যে ইলেকট্রন এমিশন, আমার ম্যাটেরিয়াল থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে। ঠিক আছে, সেই ইলেকট্রনটা বের হয়ে গেলে তখন সে তার এমিশন প্রসেসটা কি। ঠিক আছে, যে কোনো ম্যাটেরিয়ালই হোক, এটা ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর হোক, মেটাল হোক, ইনসুলেটর হোক, তার থেকে ইলেকট্রন বের হতেই পারে। ঠিক আছে, আমরা এনার্জি দিলে সেটা বের হবে। এখন কতটুকু এনার্জি দিলে বা তার ইন্টারনাল এমিশন প্রসেসটা সেটা আমাদের জানতে হবে। এখন একটা জিনিস দেখো, চিন্তা করে যে আমরা যখন টেলিভিশন চিন্তা করি, এখনকার টেলিভিশন গুলি তো তোমার বেশিরভাগই আমরা বলি এলইডি বা এলসিডি বেসড। ঠিক আছে, কিন্তু আগের যে টেলিভিশন গুলি ছিল সেগুলি তোমার ছিল সিআরটি, ক্যাথোড রে টিউব বলি আমরা। সেইখানে যেটা হয়তো ক্যাথোড থাকতো, ক্যাথোড হচ্ছে তোমার ইলেকট্রনের সোর্স। ওই ক্যাথোডকে আমরা যখন হিট দিতাম বা এনার্জি দিতাম, তখন সেই ক্যাথোড থেকে ইলেকট্রন বের হইতো। সেই ইলেকট্রন ওই রেড টিউবের ভিতর দিয়ে ফ্লো করে গিয়ে টেলিভিশনের যে ফসফর কোটেড স্ক্রিন আছে সেখানে গিয়ে স্ট্রাইক করতো, তারপরে সে অনুযায়ী আমরা বিভিন্ন কালার দেখতে পাইতাম। তো দেখো, ওখানেও কিন্তু একটা ম্যাটেরিয়াল আছে, ইনসাইড দা টেলিভিশন একটা ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়াল আমি এনার্জি দেওয়ার পরে সেখান থেকে কিন্তু ইলেকট্রনটা বের হচ্ছে, এবং সেই ইলেকট্রনটা তারপর ফ্লো করে আমি একটা একটা অ্যাপ্লিকেশনে ইউজ করছি। তো সেই জন্য আমাদের আসলে এটাও জানা দরকার যে ইনসাইড দ্য ম্যাটেরিয়াল ইলেকট্রনের বিহেভিয়ার তো ঠিক আছে, কিন্তু একটা ম্যাটেরিয়াল থেকে যখন একটা ইলেকট্রন বের হবে, সেই এমিশন প্রসেসটা কি সেটাও আমাদের জানতে হবে। এরকম অনেক অ্যাপ্লিকেশন আমরা পাবো যেখানে আমাদের দেখবো যে আমরা এই ধরনের ইলেকট্রন এমিশন প্রসেস আছে। ঠিক আছে, তারপরে সেটাকে তুমি আমরা আসলে দেখবো ইলেকট্রন এমিশন প্রসেসটাই, এবং ইলেকট্রনটা যখন বের হয়, বের হওয়ার পরে আবার তাকে তোমাকে গাইড করে নিয়ে যেতে হবে কোন একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য। সেখানে তোমাকে বিভিন্ন রকম আহ, আলাদা প্রিন্সিপাল আছে। ফর ইনস্ট্যান্স ক্যাথোড রে টিউবের ক্ষেত্রেই তুমি এনার্জি দিলে ইলেকট্রন বের হবে। ইলেকট্রনটা বের হলো, বের হওয়ার পরে তাকে আরেক এক্সেলারেটিং এনার্জি দিতে হবে, আরো ফিল্ড অ্যাপ্লাই করতে হয়, দিয়ে তাকে আরো গাইড করে আরো সামনে নিয়ে যেতে হয়, নিয়ে একটা সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে তাকে ওই ইলেকট্রনটা তখন গিয়ে ওই যে ফসফর কোটেড স্ক্রিনকে স্ট্রাইক করতে হয়। ঠিক আছে, তো ইলেকট্রন বের হলে হবে না, তারপরে তাকে আবার গাইড করে নিয়ে যেতে হবে কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য, তোমার যে ধরনের অ্যাপ্লিকেশনই হোক। ঠিক আছে, সেটা আমরা আসলে ওই গাইডিং জিনিসটা না, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন বের হওয়ার এমিশন প্রসেসটা, এটা শুধুমাত্র হচ্ছে এই চ্যাপ্টারের মানে টার্গেট, ইলেকট্রন এমিশন আমরা বলি। আশা করি জিনিসটা বুঝাইতে পেরেছি। আচ্ছা, so this process is called electron emission and it can happen as a result of applying sufficiently high temperature হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, বেসিক্যালি এনার্জি দেওয়া, যার ফলে escaping of the electrons will happen। ঠিক আছে, অর্থাৎ escaping of the electrons আমরা বলি, বা ইলেকট্রন escape করবে from the material। এনার্জেটিক ফোটনস হতে পারে, যে তুমি যদি সানলাইট অথবা যে কোনো ফোটন এনার্জেটিক, E=H নিয়ে আমরা বলি, যদি নিউ মান অনেক বেশি থাকে বা সাফিসিয়েন্ট এনাফ হয়, সেই এনার্জি নিয়ে যদি কোনো একটা ফোটন কোনো একটা মেটালকে স্ট্রাইক করে, বা কোনো চার্জ পার্টিকেল যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে স্ট্রাইক করে, তখন তাদের সারফেসে একটা বোমবার্ডিং হয়। বোমবার্ডিং মানে কি, ট্রান্সফার এনার্জি হয়। এই যে ফোটন বা চার্জ পার্টিকেল বাইরে থেকে এসে যখন ম্যাটেরিয়ালে পড়বে, সে তার যে এনার্জিটা আছে সেটা করবে কি, ম্যাটেরিয়ালের সারফেসে এনার্জিটা ট্রান্সফার করবে। সো দেয়ার উইল বি এ কলিশন। সো দেয়ার উইল বি এ কলিশন। এই কলিশনের ফলে করবে কি, এই চার্জ পার্টিকেল বা এনার্জেটিক ফোটন তার এনার্জিটা ম্যাটেরিয়ালে ইলেকট্রনকে তার এনার্জিটা ট্রান্সফার করবে। ট্রান্সফার করার কারণে ইলেকট্রন তখন সে এনার্জি গেইন করে, ইট উইল গিভ দেয়ার উইল বি রেজাল্টিং ইন ইলেকট্রন এমিশন। তখন ইলেকট্রনটা ওখান থেকে এসকেপ করবে। ঠিক আছে, সো এই ধরনের প্রসেসগুলি চলে। কিন্তু এই ধরনের প্রসেসগুলি বেসিক্যালি তুমি যে এনার্জি দিচ্ছ, যে ম্যাটেরিয়াল, কোন একটা এনার্জি তোমাকে দিতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি এনার্জি দিলেই যে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে তা কিন্তু না। সেটা ডিপেন্ড করে যে ওই ম্যাটেরিয়ালের প্রপার্টিসটা কেমন তার উপরে। ঠিক আছে, যেমন তুমি যদি চিন্তা করো, তুমি যে ম্যাটেরিয়াল ইউজ করছো, সেই ম্যাটেরিয়ালের ভিতরে যে ইলেকট্রন গুলি আছে, সেই ইলেকট্রন গুলি তার
ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে কি ধরনের ফোর্সের মাধ্যমে নিজেরা কনস্ট্রেন হয়ে আছে বা কনফাইন্ড হয়ে আছে টু রিমেইন ইনসাইড। তোমার এনার্জি দেওয়ার আগে তারা তো বের হয়ে যাচ্ছিল না অটোমেটিক। সো তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ফোর্সের কারণে তারা কিন্তু ভিতরে নরমালি কনস্ট্রেন্ট দ্য ইলেকট্রনস টু রিমেইন ইনসাইড ইট, তারা কিন্তু ইনসাইডে ছিল। ঠিক আছে, সো সেই ফোর্সটাকে তোমার ওভারকাম করতে হবে এবং সেই ফোর্সটা এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম হবে, সেটা ম্যাটেরিয়ালের ইনহেরেন্ট একটা প্রপার্টিস। ওকে, আরেকটা হচ্ছে যে যেটা আমি একটু আগে বলে ফেলছি যে মাস্ট বি কনসিডার দ্য এফিসিয়েন্সি অফ এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য এক্সটার্নাল এজেন্ট টু দ্য ইলেকট্রনস। না আসলে ওইখানে যেটা বলতে চাচ্ছি যে তুমি যখন বাইরে থেকে কোনো এনার্জি দিবা, সেই এনার্জি দেওয়া মানে হচ্ছে যে টেম্পারেচার হতে পারে, অথবা ইলেকট্রন তুমি বাইরে থেকে ইলেকট্রনও পাঠাইতে পারো ইলেকট্রন এমিশনের জন্য, অথবা তুমি ধরলাম যে ফোটন পাঠাইতে পারো। ঠিক আছে, তারপরে তোমার ইলেকট্রন যখন ফোটন পাঠাচ্ছ অথবা কোনো কলিশন হচ্ছে অথবা কোনো চার্জ পার্টিকেল পাঠাচ্ছ, ঠিক আছে, তখন তার সাথে যেই ম্যাটেরিয়াল থেকে তুমি ইলেকট্রন বের করবে তার এনার্জি ট্রান্সফারটা এফিশিয়েন্ট হইতে হবে। ঠিক আছে, যদি এনার্জি ট্রান্সফারটা এফিশিয়েন্ট না হয় তখন কিন্তু তোমার তোমার যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রন বের হবে না। ঠিক আছে, সো এফিশিয়েন্সি যদি ভালো হয় এনার্জি ট্রান্সফারে, অর্থাৎ তুমি যে ম্যাটেরিয়াল যে অ্যাটম চার্জ পার্টিকেল অথবা ফোটন দিয়ে তুমি তোমার ম্যাটেরিয়ালকে স্ট্রাইক করছো, সেই কন্ডিশনে তাদের এনার্জি ট্রান্সফারটা এফিশিয়েন্ট হইলে তখন দেখা যাবে যে ইলেকট্রন স্কিপিং প্রসেসটা খুব ভালো হবে। আচ্ছা, যেই জিনিসের উপর এটা ডিপেন্ড করে, ঠিক আছে, সেটাকে আমরা বলি আসলে ওয়ার্ক ফাংশন এবং পটেনশিয়াল ব্যারিয়ারও বলি। তো দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন আর একটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার। সেই দুইটা জিনিস দেখি। ঠিক আছে, আমরা একটু আগে বলছি যে বেসিক ইলেকট্রন গুলি বা কনস্টিটিউয়েন্ট ইলেকট্রন গুলি অফ এ সাবস্টেন্স আর কনফাইন্ড টু দ্য ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবং তাদের যে ভ্যালেন্স ইলেকট্রন গুলি আছে ইনসাইড মেটালস, আমরা যে মেটাল চিন্তা করি, ক্যান বি কনসিডার টু বি ফ্রি। মেটালের ক্ষেত্রে আমরা জানি তাদের ভ্যালেন্স ইলেকট্রন গুলি ফ্রি থাকে এন্ড দে আর নট বাউন্ড টু এনি পার্টিকুলার অ্যাটম। আমরা যে নিচের ছবিটা দেখি, এটা হচ্ছে একটা পিরিয়ডিক একটা অ্যারেঞ্জমেন্ট। এগুলো হচ্ছে আমাদের সেই পটেনশিয়াল ব্যারিয়ার ব্যারিয়ার ব্যারিয়ার, আর এখানে একটা বড় একটা ব্যারিয়ার আছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স। এখন এইখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। ঠিক আছে, সো এই অ্যাটম গুলির জন্য যে ফ্রি ইলেকট্রন আছে, এখানে কনফাইন্ড ইলেকট্রন থাকবে, এখানে কনফাইন্ড ইলেকট্রন থাকবে, কিন্তু এইখানে হচ্ছে সেই ভ্যালেন্স ইলেকট্রন, এই জায়গাগুলিতে সেই ভ্যালেন্স ইলেকট্রন, এবং ধরলাম যে এই রিজন জুড়ে তারা সেই ভ্যালেন্স ইলেকট্রন গুলি আছে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমাদের সারফেস অ্যাটম। যদি আমরা চিন্তা করি, সেই সারফেস অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন এইখানে। এই সারফেস থেকে যখনই তুমি একটু দূরে যাবে তখন দেখবে যে এই ধরনের একটা ব্যারিয়ার শো করে। কিন্তু ইনসাইড দ্য ম্যাটেরিয়াল, এই যে ইনসাইড দ্য ম্যাটেরিয়াল আমাদের ব্যারিয়ারটা হচ্ছে এইটা, কিন্তু জাস্ট যখনই সারফেসটা আমাদের শেষ হইলো সেইখানে কিন্তু আমাদের একটা ব্যারিয়ার তৈরি হয়। ঠিক আছে, তো দ্য ভ্যালেন্স ইলেকট্রন ইনসাইড মেটালস, এই জায়গাতে আমরা চিন্তা করি দে আর কনসিডার্ড টু বি ফ্রি এন্ড দে আর নট পার্টিকুলারলি বাউন্ড টু এনি অ্যাটম। এখানে কোনো অ্যাটমের সাথে তারা পার্টিকুলারলি বাউন্ড না, বরং আমরা মনে করি তারা ফ্রি আছে। আচ্ছা, এখন আসো এই যে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার এট দ্য সারফেস আছে। ঠিক আছে, এই যে সারফেসের কাছে দেখা যায় যে একটা ভালো একটা ইন্টারনালি যতটুকু পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, তার থেকে দেখা যাচ্ছে সারফেসের পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার হাই। এবং এই হাই হওয়ার জন্য দেখা যায় যে এই সারফেসে ইলেকট্রন গুলো আরো বেশি কনফাইন্ড থাকে ভিতরে, তারা বাইরে যেতে চায় না, কারণ এই পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারকে ওভারকাম করার মতো তার হাতে এনার্জি নাই। বাইরে থেকে যদি সেই এনার্জি দেওয়া হয় তখন সে এটাকে ওভারকাম করার চেষ্টা করে। আর আদারওয়াইজ তার এই ধরনের একটা হাই একটা পটেনশিয়াল ব্যারিয়ার থাকে। সারফেসের ক্ষেত্রে বিভিন্ন ম্যাটেরিয়ালে এই জিনিসটা দেখা যায়। তো দ্য পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার দ্য সারফেস which constricts electron to the interior, এটা আমরা এখানে দেখালাম। আচ্ছা, সো এখানে যেটা হয় the potential energy barrier at the surface, এটা ইলেকট্রনটাকে তোমার keep the electron inside। ঠিক আছে, it constrains, আমরা বলি it constrains the electrons to remain inside। এই হাই পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার ইলেকট্রনকে ভিতরে রাখার জন্য তোমার একটা ফোর্স বলা ঠিক হবে না, কনস্ট্যান্ট আর কি, মানে এটা একটা এফেক্ট আছে যার জন্য ইলেকট্রন গুলো রিমেন ইনসাইড থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর আরো কিছু ফিগারের জিনিস আছে, টার্ম আছে, সেগুলো আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এখানে দেখো দ্য হাইট অফ দ্য পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, আমরা যে ভ্যালেন্স ইলেকট্রনের জন্য যে ফ্রি যতটুকু বলছি, সেই ফ্রি ইলেকট্রনই কিন্তু এই ধরনের একটা ব্যারিয়ার ফেস করছে টু গো আউটসাইড। ঠিক আছে, আউটসাইড ওয়ার্ল্ডে কিন্তু সে দেখছে এখানে একটা ব্যারিয়ার আছে। সেই ব্যারিয়ারটা হচ্ছে আমরা বলি ভিবি। ঠিক আছে, এটাকে বলি আমরা পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার এট দ্য সারফেস। ঠিক আছে, এবং সেটা হচ্ছে তোমার ফার্মি এনার্জি ই নট এবং একটা ওয়ার্ক ফাংশন ইডব্লিউ সেটা থেকে বেশি। আচ্ছা, ফার্মি এনার্জি হচ্ছে ই নট, সেটা হচ্ছে আমাদের যদি এখানে দেখো যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমাদের ফার্মি এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে শেষ, এনার্জি হচ্ছে ওয়াই এক্সিসে, এদিকে হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রন বা ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন যদি বলি সেটা হচ্ছে তোমার এরকম, তারপরে ইকুয়াল টু জিরোতে এখানে শেষ। ঠিক আছে, তার মানে এখান থেকে এখানে হচ্ছে তোমার ফার্মি এনার্জি, তার মানে এখান থেকে এখানে হচ্ছে তোমার
ফার্মি এনার্জি। আর যদি টেম্পারেচার মোর দ্যান অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হয় তখন কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা একটু এক্সটেন্ড করে, ঠিক আছে, ওয়াই এক্সিস দিকে একটু এক্সটেন্ড করবে এবং এইখানে যতটুকু এক্সটেন্ড করবে সেটা দিয়ে বোঝায় যে নাম্বার অফ ইলেকট্রনস দে আর নাও আউটসাইড দ্য ফার্মি রিজন, ঠিক আছে। আর যতগুলো ইলেকট্রন এখানে থাকবে ঠিক ততগুলো ইলেকট্রনের জন্য এখানে কিছু এমটি স্টেট তৈরি হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্মি এনার্জি, যেটাকে বলছি আমরা ই নট, ঠিক আছে। এবং ফার্মি এনার্জির পরেও দেখা যায় যে এই অ্যাডিশনাল কিছু ইলেকট্রন আছে তার জন্য এখানে আরেকটা ওয়ার্ক ফাংশন তৈরি হয় যেটাকে বলি আমরা ইডব্লিউ, ঠিক আছে। টোটাল এনার্জিটাকে ব্যারিয়ারটাকে বলি আমরা হচ্ছে এই ই নট প্লাস ইডব্লিউ, সেটা হচ্ছে ভিভি। ওকে, তো এই যে তোমার মিনিমাম একটা এক্সট্রা এনার্জি রাখবে, ঠিক আছে, টু permit an electron to escape from the solid at the absolute zero temperature, ঠিক আছে। তো তোমার কিন্তু একটা এনার্জি লাগবে, সেই এক্সট্রা এনার্জিটা হচ্ছে ইডব্লিউ, ফার্মি এনার্জি হচ্ছে ই নট, আর এক্সট্রা এনার্জিটা যেটা লাগবে, তো মিনিমাম এক্সট্রা এনার্জি টু রিকোয়ার্ড টু পারমিট an electron to escape from the solid at the absolute zero temperature, সেটা হচ্ছে ইডব্লিউ, ঠিক আছে। তো এই যে ইডব্লিউটাকে বলি আমরা ওয়ার্ক ফাংশন, এবং সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার মাইনাস হচ্ছে তোমার যদি ফার্মি এনার্জি করো তাহলে তুমি ইডব্লিউ পেয়ে যাবে, ঠিক আছে। সো ইভেন এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারও তুমি যদি থাকো, ধরলাম যে তুমি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আছো, টি ইকুয়াল টু জিরো এখানে, তাহলে তুমি এখানে ই নটে আসো, সেখানেও তুমি যদি ইলেকট্রনকে বের করতে চাও তাহলে তোমাকে এই ইডব্লিউ পরিমাণ এনার্জি দিতে হবে এক্সট্রা, ঠিক আছে। সেই এক্সট্রা ই নটের সাথে আরো ইডব্লিউ পরিমাণ এনার্জি যদি দাও তাহলে তোমার এটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তার মানে হচ্ছে তুমি ইডব্লিউ পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি দিলেই এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে সেটা তুমি ইলেকট্রিক ফিল্ডে দিতে পারো, এটা তুমি ফোটন দিয়ে দিতে পারো। আর যদি টেম্পারেচার বাড়াও তখন দেখা যাবে যে এমনিতেই তোমার ইডব্লিউর পরিমাণ, ইডব্লিউর জন্য যতটুকু এনার্জি দরকার তার থেকে বেশি এনার্জি দিলে এই ব্যারিয়ারটা ওভারকাম করলে ইলেকট্রনটা বের হয়ে যাবে। সো এতটুকু অংশ তুমি বলতে পারো যে আসলে দে আর, যেহেতু মেটাল, দে আর ইন ফ্রি স্টেট, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু বের হয়ে যাচ্ছে না, ম্যাটেরিয়াল থেকে বের হয়ে যাচ্ছে না বিকজ অফ দিস পটেনশিয়াল ব্যারিয়ার, বা এটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন, যে মিনিমাম যতটুকু এনার্জি দিলে ইলেকট্রন উইল গেট আউটসাইড অর ইলেকট্রন উইল এসকেপ ফ্রম দ্য ম্যাটেরিয়াল, সেটাকে বলি আমরা ওয়ার্ক ফাংশন। আর টোটালটাকে বলছি আমরা পটেনশিয়াল ব্যারিয়ার, হুইচ ইজ দ্য সাম অফ ফার্মি এনার্জি প্লাস হচ্ছে ইডব্লিউ। এখন এই যে সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার যেটাকে বলছি আমরা ভিভি, এটা নিয়ে একটু চলো দেখি, ঠিক আছে। তো একটা ইলেকট্রন ইট ক্যান গেইন সাফিসিয়েন্ট এনার্জি টু সারমাউন্ট দ্য, সারমাউন্ট মানে হচ্ছে যে সারফেস ব্যারিয়ারকে ওভারকাম করা, ঠিক আছে। একটা ইলেকট্রন ইট ক্যান গেইন সাফিসিয়েন্ট এনার্জি টু ওভারকাম দ্য সারফেস ব্যারিয়ার, ঠিক আছে, কনস্টিটিউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রন এমিশন। অর্থাৎ একটা ইলেকট্রন বিভিন্ন ভাবে এনার্জি গেইন করতে পারে, ঠিক আছে, যাতে সে সারফেস ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারে। তুমি যখন লাইট এনার্জি দিবা, ফোটন, অথবা যখন চার্জ পার্টিকেল দিবা, অথবা কোনো বোম্বার্ডিং প্রসেস হবে, বা থার্মাল এনার্জি হবে, টেম্পারেচার, সো বিভিন্ন ভাবে এই জিনিসটা হতে পারে। আচ্ছা, এখন এই ম্যাগনিটিউড অফ দ্য ওয়ার্ক ফাংশন যেটা ইডব্লিউ, ঠিক আছে, এইটা আসলে ম্যাটেরিয়ালের দুইটা প্রপার্টির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমরা যেটা দেখলাম, ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য পজিশন অফ দ্য ফার্মি লেভেল, ঠিক আছে। এখন পজিশন অফ দ্য ফার্মি লেভেলের উপরে, ঠিক আছে, এখন এটা যদি বেশি হয় ইডব্লিউ কম হতে পারে, আবার এটা যদি কম হয় ইডব্লিউ বেশি হতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করে এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম। সো তোমার ফার্মি এনার্জি পজিশনটা কিরকম সেটার উপরেও আসলে ওয়ার্ক ফাংশনটা ডিপেন্ড করে। দেন আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে হাইট এন্ড শেপ অফ দ্য সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার। যেটা আমরা এখানে দেখলাম, এই সারফেস পটেনশিয়াল ব্যারিয়ারটা এরকম একটা শেপ ফর্ম ধারণ করে, ঠিক আছে। কেন সেটা আমরা পরে, আমি একটা এক্সপ্লেনেশন আছে বলবো, এই ধরনের একটা শেপ ধারণ করে। এখন কেউ কোশ্চেন করতে পারে এটা তো এরকম সোজা এসে এরকম হইতে পারতো, ঠিক আছে, বা এটা এরকম ভাবে একটা লিনিয়ার লাইন হতে পারতো, কিন্তু না, সেটার জন্য একটা কারণ আছে, আমরা দেখবো পরে। কিন্তু এই যে শেপ, এই শেপেরই তুমি বলতে পারো স্যার এটা এইভাবে তো যেতে পারে, ঠিক আছে, আরেকটু হতে পারে, আরেকটু স্টিপ উঠে তারপরে এই শেপে যেতে পারে। এই যে শেপ এবং এই তার যে হাইটটা, এই তোমার এই লেভেল থেকে, মানে ব্যালেন্স ইলেকট্রনের যে এনার্জি লেভেল সেখান থেকে এই তার শেপ এবং হাইট, এইটা আসলে ডিপেন্ড, এই দুইটা জিনিস আসলে তোমার ওই ম্যাটেরিয়ালের প্রপার্টিস, ঠিক আছে। সো হাইট এন্ড শেপ অফ দ্য সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার, এটা বেসিক্যালি প্রপার্টিস অফ দ্য সলিড। আরেকটা হচ্ছে তার পজিশন অফ দ্য ফার্মি লেভেল, সেটা হচ্ছে তার প্রপার্টিস অফ দ্য সলিড, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনহেরেন্ট কিছু প্রপার্টিস। এক এক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এগুলো এক এক রকম হবে। তুমি মেটাল নিলেও আয়রনের ক্ষেত্রে যা গোল্ডের ক্ষেত্রে তা হবে না। আবার তোমার অন্য মলিবডেনাম আছে, অরাম আছে, নিকেল আছে, অনেক মেটালই আছে, এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে ওয়ার্ক ফাংশন, ফার্মি এনার্জি এবং তার পটেনশিয়াল ব্যারিয়ার। আচ্ছা, সো তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে ইট ইজ সাফিসিয়েন্ট টু কনসিডার হিয়ার অনলি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ব্যারিয়ার এন্ড ইটস ডিপেন্ডেন্স। সো আমরা আসলে ফার্মি লেভেল যেহেতু আগে পড়াশোনা করছি, এটা নিয়ে আমরা এখানে কনসার্ন না, উই আর কনসার্ন অ্যাবাউট দ্য ব্যারিয়ার
এবং তার ডিপেন্ডেন্স অন দ্য স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল। তার ব্যারিয়ারটা কেমন, শেপ, এবং সেটা স্ট্রাকচার, ক্রিস্টালের স্ট্রাকচারের উপরে যে ডিপেন্ড করে কেন, সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটা ইমেজ চার্ট চিন্তা করি, যেমন ধরো কনসিডার দ্য ফোর্স অ্যাক্টিং অন ইলেকট্রন আফটার ইট হ্যাজ এসকেপড সাম ডিসটেন্স আউটসাইড অফ দ্য মেটাল। ঠিক আছে? অর্থাৎ এখানে ধরলাম এটা হচ্ছে মেটাল সারফেস। ঠিক আছে? সেখান থেকে ধরলাম একটা ইলেকট্রন বের হয়ে গেল বিকজ অফ ইউ ডিড অ্যাপ্লাই সাম ফোর্স, এবং সেটার জন্য মাইনাস কিউ এখানে একটা চার্জ তৈরি হলো। ঠিক আছে? সো ইট হ্যাজ এসকেপড সাম ডিসটেন্স আউটসাইড অফ দ্য মেটাল। ঠিক আছে? এখান থেকে কিন্তু সে এখান থেকে চলে গেল এই ফোর্স দেওয়ার কারণে। সো আমরা একটা ফোর্স চিন্তা করলাম, যার কারণে একটা ইলেকট্রন এই মেটাল সারফেস থেকে এসকেপ করে সে এখন এতটুকু ডিসটেন্সে এই মাইনাস কিউ এই চার্জ নিয়ে এখানে আছে, ধরলাম এখান থেকে তার পজিশন হয়তো ধরতে পারো এক্স ডিসটেন্স দূরে সে এখন আছে। এখন যখন একটা ইলেকট্রন নেগেটিভলি চার্জ এখানে আসলো, সে কিন্তু এই মেটাল সারফেসের ইনসাইডে একটা পজিটিভ চার্জ রেখে আসবে। ঠিক আছে? ইট লিভস এ পজিটিভ চার্জ বিহাইন্ড ইন দ্য মেটাল। ঠিক আছে? এবং এই পজিটিভ চার্জ রেখে আসবে, যেখানে রেখে আসবে তার সাথে সে আবার একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে। এই প্লাস ও মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্সও কাজ করবে, এবং এই অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করার জন্য ইলেকট্রনের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে সে যাতে আবার কামব্যাক করে আবার মেটালে চলে আসতে পারে। সো এই জন্য তুমি যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করবা, দ্যাট ফোর্স হ্যাজ টু বি সাফিসিয়েন্ট এনাফ টু রিলিজ দ্য ইলেকট্রন ফ্রম দ্য মেটাল এন্ড দেন ওই ইলেকট্রনকে গাইড করে আরো সামনের দিকে নিয়ে যাও। না হলে কিন্তু তুমি শুধুমাত্র তাকে রিলিজ করার জন্য যতটুকু এনার্জি দিলে, ইলেকট্রনটা রিলিজ হইলো, ঠিক আছে, এরপর যে এনার্জিটা উইথড্র করে নাও, তাহলে এটা আবার আগে দিকে চলে আসবে। ঠিক আছে? সো রিলিজ তুমি এনার্জি দিয়ে যদি ধরে রাখতে পারো, হোল্ড করো, তাহলে এটা এখানেই থাকবে। কিন্তু এটাকে গাইড করে আরো সামনে নিতে হলে ইউ হ্যাভ টু গিভ এক্সট্রা এনার্জি। ঠিক আছে? সো ওয়ার্ক ফাংশন দিলে তুমি দেওয়া মানে হচ্ছে যে তুমি ইউ জাস্ট গিভ দ্য এনার্জি টু রিলিজ দ্য ইলেকট্রন, বাট দেন দ্য ইলেকট্রন উইল বি গাইডেড টু মুভ ফরওয়ার্ড, সেটার জন্য আরো এক্সট্রা এনার্জি লাগবে। ঠিক আছে? আচ্ছা, যখনই তুমি একটা এনার্জি দিলা, ধরলাম সাফিসিয়েন্ট এনার্জি, এখান থেকে এখানে গেল, এই ইলেকট্রনটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এবং সে এখানে একটা পজিটিভ চার্জ রেখে আসলো। ঠিক আছে? এবং এটার মধ্যে তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, যার জন্য ইলেকট্রনের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ইট উইল কাম ব্যাক অর ইট উইল রিটার্ন টু দা মেটাল। আচ্ছা, এখন এই যে ইলেকট্রনটা আছে, দ্য ইলেকট্রন ইজ মেনি অ্যাটমিক ডায়ামিটারস। মেনি অ্যাটমিক ডায়ামিটার মানে কি, আমি এখানে লিখে রাখছি, নিচে দেখো, দ্য ডায়ামিটার অফ এন অ্যাটম সাধারণত তোমার হয় 0.1 থেকে 0.5 ন্যানোমিটার। ঠিক আছে? খুবই কম, 0.1 থেকে 0.5 ন্যানোমিটার, অথবা তুমি বলতে পারো যে 1 আর্মস্ট্রং থেকে 50 আর্মস্ট্রং। ঠিক আছে? এর মধ্যে থাকে। ঠিক আছে? সো একটা অ্যাটমের ডায়ামিটার এরকম, তার মানে ইফ দ্য ইলেকট্রন ইজ মেনি অ্যাটমিক ডায়ামিটারস এওয়ে, ধরলাম যে 2টা বা 3টা অ্যাটমিক ডায়ামিটার সে এওয়ে ফ্রম দ্য সারফেস। ঠিক আছে? এই সারফেস থেকে সে এতটুকু দূরে আছে, then the surface of the metal can be considered to be a plain perfect conductor for present purposes. আমরা যে কন্ডাক্টর মেটাল চিন্তা করছি সেটা প্লেন কন্ডাক্টর হইতে পারে, প্লেন এবং পারফেক্ট কন্ডাক্টর হইতে পারে, নাও হইতে পারে। ঠিক আছে? ইমপারফেক্ট কন্ডাক্টর আছে, বিভিন্ন ধরনের কন্ডাক্টর আছে, এগুলি তোমরা হয়তো ফোর্থ থার্ড ইয়ার একটা কোর্স আছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেখানে হয়তো পড়বা। কিন্তু আপাতত এটা ধরে রাখো, যদি একটা প্লেন, একেবারে প্লেন তো বুঝি আমরা, রাফ না, প্লেন একটা কন্ডাক্টর এবং পারফেক্ট কন্ডাক্টর, সেটার ক্ষেত্রে দেখা যায় একটা ইলেকট্রন যখন এসকেপ করে, ঠিক আছে, তখন সে সারফেস থেকে if the electron is many atomic diameters away from the surface, then the surface of the metal can be considered to be a plain perfect conductor. ঠিক আছে? এখান থেকে আমরা তখন ইলেকট্রনটাকে যখন এতটুকু একটা ডায়ামিটার দূরে আছে, ঠিক আছে, ধরলাম যে 1 থেকে 2 অ্যাটম দূরে আছে, ঠিক আছে, তখন এই মেটালটাকে আমরা কনসিডার করি এটা একটা প্লেন পারফেক্ট কন্ডাক্টর। আচ্ছা, এখন এই যে মডেলটা চিন্তা করলাম, এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে যে একটা ইলেকট্রন এতটুকু দূরে আছে এবং সেখান থেকে সে এক্স ডিস্টেন্সে আছে, এবং এই ইলেকট্রনটা এখানে যখন আছে, ঠিক আছে, তার বিপরীতে আমরা তখন ইকুইভ্যালেন্ট একটা ডিস্টেন্স এখান থেকে এক্স ডিস্টেন্স, এবং এখান থেকেও ধরি যে মেটালের ভিতরেও ঠিক একই ডিস্টেন্স এক্স ভিতরে একটা পজিটিভ চার্জ থাকবে, যে কিনা তাকে এরকম একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে সে। ঠিক আছে? এটাকে বলা হয় মেথড অফ ইমেজেস। ইলেকট্রোস্ট্যাটিক প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস ইউজ করা হয়। ঠিক আছে? সো এখানে আমরা একটা ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বিহাইন্ড দা মেটাল তুমি চিন্তা করতে পারো, যে যে কিনা এই ইলেকট্রনের উপরে অ্যাক্টিং, এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনের উপরে অ্যাক্টিং, সো এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। যদি দুইটা ইলেকট্রনের মধ্যে এরকম কোন অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, তখন সেই ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে ই স্কয়ার, আর তাদের মধ্যে একটা ডিসটেন্স, এটা এক্স, এটা এক্স হলে টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এক্স স্কয়ার, এটা দিয়ে তুমি ফোর্সটা ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন যখন তুমি ফোর্স ক্যালকুলেট করলে, নাও ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ দিস ফোর্স, এবং সেটা হচ্ছে ইন্টিগ্রাল করতে হবে, যে এখান থেকে তুমি চিন্তা করলে এইখানে যদি হয় এক্স,
এক্স ডিস্টেন্সে তুমি বের করলো, তাহলে এক্স থেকে ইনফিনিটি যদি পুরোটাই ইন্টিগ্রেট করো তাহলে সমস্ত যত ইলেকট্রন এসকেপ করলো বা যত ইলেকট্রন তোমার দূরে আছে সবগুলোকে তুমি এটা বের করতে পারবে। ঠিক আছে, সো এক্স ইন্টিগ্রেট করলা এক্স থেকে ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স, যদি ইন্টিগ্রেট করো তো এখানে এক্স হচ্ছে ভেরিয়েবল, করলে তারপর দেখবে একটা মাইনাস এবং এক্স থাকবে লোয়ার লিমিট আর আপার লিমিট 1/ইনফিনিটি বসালে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে ইউ যে এই ফর্মটাকে, ঠিক আছে, এই ফর্মটাকে আমরা বলছি যে দিস ইজ দ্য ফর্ম অফ দ্য ব্যারিয়ার এট এ ডিস্টেন্স ফার ফ্রম দ্য সারফেস। ঠিক আছে, ইউএক্স টা হচ্ছে আসলে একটা পটেনশিয়াল এনার্জি, এটা একটা ব্যারিয়ার which is at a distance far from the surface। ঠিক আছে, ফার ফ্রম মানে কতটুকু, এক্স ডিস্টেন্স দূরত্বে তার পটেনশিয়াল এনার্জিটা বা তার ব্যারিয়ারটা কেমন, ঠিক আছে, সেটা এই এক্সপ্রেশন দিয়ে বোঝা যায়। কিন্তু এই এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা x ইকুয়াল টু 0 বসে অর্থাৎ একেবারে মেটাল সারফেসে চলে আসি, তখন আর এই এই জিনিসটা ইকুয়েশনটা তো ভ্যালিড থাকে না। ঠিক আছে, সো এই কথাটাই বলছে যে যখন দিস অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ এই যে ইমেজ চার্জ মডেল আমরা চিন্তা করলাম, সেটার জন্য একটা ইকুয়েশনও ডেভেলপ করলাম, তারপরে যখন x ইকুয়াল টু 0 বসে তখন দেখা যায় যে এই অ্যাপ্রক্সিমেশনটা যে এখান থেকে এক্সিস্টেন্স দূরত্বে এখানে একটা মাইনাস চার্জ আছে, ঠিক পিছনেও মেটাল সারফেসের পিছনে একই দূরত্বে একটা পজিটিভ চার্জ রেখে আছে এবং এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, তখন এই অ্যাপ্রক্সিমেশনটা আসলে কাজ করলো না, কারণ হচ্ছে যে এই এক্স ডিস্টেন্স এক্স এর ভ্যালু 0 বসাইলে ইকুয়েশনটা কাজ করে না। ঠিক আছে, কিন্তু এই মেটাল সারফেসে হওয়া উচিত একটা ফাইনাইট ভ্যালু, কিন্তু আমরা দেখতেছি যে এই এক্স এর 0 বসালে এখানে একটা ইনফাইনাইট ভ্যালু চলে আসে পটেনশিয়াল এনার্জিতে। ঠিক আছে, সো সেই জিনিসটা হচ্ছে এই জন্য বলে যে আসলে at surface or inside the metal এই জায়গায় একটা পটেনশিয়াল এনার্জি থাকতে হবে which has to be a finite value, নেগেটিভ হোক নেগেটিভ হবে পটেনশিয়াল এনার্জি, কিন্তু সেটা হইতে হবে ফাইনাইট ভ্যালু, ইট ক্যান নট বি এ নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, এক্স এর এখানে এখানে নেগেটিভ হতে পারবে না। এই জন্য তারা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে মডেলটা একটু চেঞ্জ হবে। সো তখন as the electron approaches the metal surface to within a few atomic diameters, যেটা আমরা আগেও বলছি, ঠিক আছে, তখন তার চিন্তা করলো যে ঠিক আছে একটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা মোর অ্যাকুরেট মডেল চিন্তা করি। ঠিক আছে, মোর অ্যাকুরেট মডেল যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে কনসিডার দ্য ফোর্স অফ এন ইলেকট্রন ডিউ টু ইটস নেইবরিং আয়ন। যেমন এখানে যদি একটা ইলেকট্রন চিন্তা করো ইউ, ঠিক আছে, এবং সেখান থেকে ধরলাম এইখানে হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার সারফেস, বাট সারফেসের জাস্ট আউটসাইড দ্য সারফেস ইউ ডু হ্যাভ সাম অ্যাটমস বা ধরলাম কিছু আয়ন আছে, ঠিক আছে, সেখানে সেই আয়নটা এই ইলেকট্রনের সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। এটা যেহেতু নেগেটিভ ইলেকট্রন, আর এইখানে ধরলাম চারটা তোমার নেইবরিং আয়ন আছে যারা এই ইলেকট্রনকে ফিল করছে এবং তাদের সাথে এই চারটা নেইবরিং আয়নের সাথে এই ইলেকট্রন একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। ঠিক আছে, সো আগের বার শুধুমাত্র আমরা একটা ইলেকট্রন ছিল আর বিহাইন্ড দ্য মেটাল আমরা চিন্তা করেছি তোমার একটা পজিটিভ চার্জ, কিন্তু এখন তারা বলছে না, অনেকগুলি নেইবরিং আয়ন থাকতে পারে যারা কিনা এই ইলেকট্রনের সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতে পারে। সো সবগুলির সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্স এবং তার জন্য করেসপন্ডিং ভেক্টরও হতে পারে। সো রেজাল্টেন্ট ভেক্টরটা তারা দেখালো এইদিকে এফ। ঠিক আছে, এই সারফেস এখানে শেষ। ঠিক আছে, এখান থেকে এদিকে হচ্ছে তোমার আউটসাইড দ্য সারফেস, এটা হচ্ছে ইনসাইড দ্য সারফেস। এই পর্যন্ত তারা এরকম একটা অ্যাট্রাকটিভ ফোর্সের লাইন এফ ভেক্টর হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, সো এইখানে ইলেকট্রন ক্ষেত্রে চিন্তা করা হয় যে দিস ইলেকট্রন অ্যাক্রস দ্য ফোর আয়ন্স ফর্মিং ওয়ান ফেজ। তো এটাকে একটা ফেজ হিসেবে তারা একটা ফোর্স এবং এই লাইনটাকে তারা বলছে যে পাসিং থ্রু দ্য মিড পয়েন্ট অফ দ্য ফেজ। ঠিক আছে, এই পুরো ছবির এই মিড পয়েন্ট অফ দ্য ফেজ হিসেবে বলছে। সো যেহেতু একটা ইলেকট্রনকে চারটা আয়ন তোমার চার্জ পজিটিভ চার্জ ইয়ে করছে, সো প্রত্যেকটা আয়নের কন্ট্রিবিউশন হবে +E/4। ঠিক আছে, এইভাবে ইকুয়াল আমরা ধরে নিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে +E/4 দ্বারা হবে। সো সিন্স দ্য টোটাল এফেক্টিভ চার্জ অন দ্য মেটাল ইজ +E এবং +E একটা, সেই জন্য সেটাকে আমরা ধরো তোমার এরকম চারটা ভাগ করে দিলাম। ঠিক আছে, 1/4 1/4 করে এরকম করে দিলাম। তো সেটার ক্ষেত্রে তুমি যদি টোটাল ফোর্স অন দ্য ইলেকট্রনের ভেক্টর সাম করতে চাও তখন ক্যালকুলেশন করলে এই ফর্মে একটা ইকুয়েশন পাবা। আগের বার এফ ইকুয়াল টু ছিল আমাদের এইটা, আর এখন এফ এর ক্ষেত্রে এরকম একটা আসবে। ক্যালকুলেশনটা বইয়ে দেওয়া নাই, ঠিক আছে, বাট ইউ ক্যান ট্রাই। ঠিক আছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে তোমার এক্স এবং এইটা হচ্ছে তোমার ইন্টার অ্যাটমিক স্পেসিং, দুইটা অ্যাটমের মাঝখানে ইন্টার অ্যাটমিক স্পেসিং। ঠিক আছে, এই যে চিন্তা করো এটা একটা ইন্টার অ্যাটমিক স্পেসিং, সো এইটা যদি হয় ইন্টার অ্যাটমিক স্পেসিং, এইদিকে তোমার স্পেসিংটা বের করতে হবে। ঠিক আছে, তারপরে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তার ডিসটেন্স কত সেটা হিসাব করে ক্যালকুলেট করলে দেন ইউ উইল হ্যাভ দিস ফোর্স। আচ্ছা, তুমি যদি সেই ফোর্স পাও তাহলে সেই ফোর্সের জন্য আবার এক্স থেকে ইনফিনিটি আবার ইন্টিগ্রেট করো। ঠিক আছে, এক্স থেকে ইনফিনিটি, যে এক্স আমরা এখান থেকে ধরতেছি, এটা হচ্ছে মেটাল সারফেস, মেটাল সারফেস থেকে এক্স ডিস্টেন্স দূরত্ব, এখানে ইলেকট্রনটা আছে, সেখান থেকে আমরা ইনফিনিটি পর্যন্ত পটেনশিয়াল এনার্জি যদি
ক্যালকুলেট করতে চাই তাহলে আগের যে ফোর্স সেটা আমরা এখানে বসালাম এবং এটার একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আছে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 পাওয়ার, ঠিক আছে? সেটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন করলে এরকম একটা ভ্যালু আসবে এবং সেটা লোয়ার লিমিট x এবং হায়ার লিমিট মাইনাস ইনফিনিটি সরি প্লাস ইনফিনিটি যদি বসাও তারপর যদি ক্যালকুলেশন করো ফাইনালি ইউ উইল অবটেন দিস। ঠিক আছে, এখানে একটা মাইনাস আসা উচিত বাট এখানে নাই। ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালে আসে কিনা আমাদের উই নিড টু চেক। আচ্ছা, যাই হোক আমরা ধরলাম যে পটেনশিয়াল এনার্জি ইউর এই ইকুয়েশনটা আসে ফাইনালি। এখন এই ইকুয়েশনের ভিতরে যে এক্স যে ডিসটেন্সটা আর এটা কি, এটা হচ্ছে ইন্টারঅ্যাটমিক স্পেসিং। এক্সটা কি, এক্স হচ্ছে এখান থেকে মেটাল সারফেস থেকে কতটুকু দূরত্বে ইলেকট্রনটা আছে আর এ হচ্ছে ইন্টারঅ্যাটমিক স্পেসিং। এখন এক্স এর যে তোমার ডিসটেন্সটা, এক্স যে ডিসটেন্সটা সেটা যদি আমরা অনেক বড় ধরি, যে এক্সটা অনেক বড় a/2 থেকে অনেক বড়, তাহলে ইন দ্যাট কেস তুমি a/2 এটাকে ইগনোর করতে পারো। ইগনোর করলে তখন শুধুমাত্র এই অংশটুকু থাকবে, তখন পটেনশিয়াল এনার্জিকে তুমি এই ফর্মে ছোট করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, আচ্ছা তার মানে হচ্ছে তুমি a কে ইগনোর করলা, তাহলে এই যে ইকুয়েশনটা দাঁড়াইলো ইকুয়েশন 4 আর ইকুয়েশন 2 যে আমরা দেখে আসছিলাম যেটাতে আমরা সিম্পল মডেল চিন্তা করছিলাম, এইখানে এটার সাথে এখানে আছে 16, ঠিক আছে, আর এইখানে আছে 4। ঠিক আছে, সো ওইখানে কিন্তু 16 ছিল আর এখানে হচ্ছে 4। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন এবং এটা 2 এর সাথে ভালোই মিলে যাচ্ছে। ঠিক আছে, এবং এটার কারণ হচ্ছে এখানে 4, কারণ হচ্ছে এখানে হচ্ছে তুমি যে চারটা নেইবরিং আয়ন চিন্তা করেছো। ঠিক আছে, এই জন্য তার 1/4 একটা ফ্যাক্টর এখানে কনসিডার করার পরে এই ইকুয়েশন আসছে। ঠিক আছে, আর ওই 2 নম্বর ইকুয়েশনে কিন্তু আমরা একটাই চার্জ চিন্তা করেছি, যে একটা ইলেকট্রন পিছনে সে একটা পজিটিভ চার্জকে ফিল করে এবং তার সাথে তার অ্যাট্রাকটিভ ফোর্স, এই জন্য 16 একটা নাম্বার ছিল। কিন্তু এখানে যেহেতু চারটা নেইবারিং আয়ন চিন্তা করেছে যার জন্য তার 1/4 একটা ফ্যাক্টর এখানে আছে, 16 নাই। ঠিক আছে, আছে গেল। এখন অবশ্য এই যে পটেনশিয়াল এনার্জি ইউ, ঠিক আছে, এই যে ইকুয়েশনটা 4 নাম্বার, ঠিক আছে, এটাকে যদি আমরা প্লট করি, এখানে নেগেটিভ আছে, সো এটাকে যদি আমরা প্লট করি তখন দেখবা যে যখন এক্স এটা হচ্ছে সারফেস প্রথমে এখানে, ঠিক আছে, এই সারফেস থেকে তারপর দেখবে এরকম একটা শেপ তৈরি হবে। ঠিক আছে, যেখানে তুমি এর ভ্যালু তো যদি ইগনোর করো তারপরে তুমি এরকম একটা শেপ পাবা, কিন্তু এর ভ্যালু এখানে এটা যারা প্লট করছে বইয়ে তারা এর ভ্যালু 1 ধরে নিচ্ছে, 1 আর্মস্ট্রং ধরে তারপরে প্লট করছে। ঠিক আছে, তারপরে তারা এখান থেকে দেখা গেছে এই ইকুয়েশনটা প্লট করলে এটা এরকম আসবে, অর্থাৎ এক্স ভ্যারি করবা ওয়াই এক্সিসে আর ওয়াই এক্সিসে এটা থাকলে তখন এরকম একটা পটেনশিয়াল ব্যারিয়ার আসবে। তো দিস ইজ এ পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার নিয়ার দ্য সারফেস অফ এ সিম্পল কিউবিক স্ট্রাকচার। একটা কিউবিক স্ট্রাকচার মেটাল চিন্তা করে যার ইন্টারঅ্যাটমিক স্পেসিং 1 অ্যাংস্ট্রম ধরে এরকম একটা পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার আসে। তো আমি যে বলছিলাম যে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারটা কেন এরকম স্ট্রেট হয়ে এদিকে আসলো না, বা এটা এরকম হলো না কেন, বা এরকম হয়ে গেল না কেন, সেটা ডিপেন্ড করে তোমার আসলে তুমি যে ম্যাটেরিয়াল নিয়েছো সেই ম্যাটেরিয়ালে এর ভ্যালু কেমন, ঠিক আছে, এবং তারপরে এক্স এর ভ্যালু ভ্যারি করলে সেই অনুযায়ী তোমার এরকম একটা শেপ আসবে। ঠিক আছে, এর ভ্যালু ডিফারেন্ট হলে, কম হলে, বাড়লে তখন কিন্তু এই শেপটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। ওকে, সো পটেনশিয়াল এনার্জি যদি তুমি ইনফিনিটিতে যদি এক্স এর ভ্যালু এখানে জিরোতে আমরা দেখতেছি -20 আসে এই ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে, কিন্তু তাহলে এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, ঠিক আছে, সেখানে আমরা চিন্তা করি এটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এটা ইনফিনিটিতে গিয়ে এটা জিরোতে পৌঁছাবে। ঠিক আছে, জিরো থেকে ইনফিনিটিতে গিয়ে জিরো পৌঁছাবে, এটা আমরা ধরে নিই। আচ্ছা, এখন আগের স্লাইডে আরেকটা জিনিস আছে যে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার অকার্স। এই যে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারটা যেটা ফর্ম করে সেটা দেখা যায় যে তোমার 0 থেকে 2 বা 3 এই আংস্ট্রম, অর্থাৎ প্রথম ফিউ আংস্ট্রমের ভিতরেই কিন্তু পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার হাইটটা অনেক শার্পলি বেড়ে যায়, তারপরে কিন্তু সে ফ্ল্যাট হয়ে যেতে থাকে। এরপরে খুব বেশি ভ্যারিয়েশন হবে না, অনেক আস্তে আস্তে করে সে জিরোর কাছাকাছি ফ্ল্যাট হবে আর কি। ঠিক আছে, এই জিরোতে পৌঁছাবে অনেক পরে গিয়ে। কিন্তু তার মানে হচ্ছে প্রথম 3 বা 4 বলতে পারো যে আর্মস্ট্রং এর মধ্যেই দেখা যায় পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারটা খুব শার্পলি বেড়ে যায়, এরপরে আর খুব বেশি চেঞ্জ হয় না। ঠিক আছে, সো এই কথাটা এখানে বলছে যে মেজর ইনক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি অফ দ্য ব্যারিয়ার অকার্স উইদিন এ very few interatomic distances from the surface. ঠিক আছে, within a very interatomic distance 1 2 3 4, ঠিক আছে, কয়েকটা মাত্র 4 বা 5 আংস্ট্রম পর্যন্ত দেখা যাচ্ছে এর মধ্যেই তার এই পটেনশিয়াল যেটা বেড়ে যায়। ঠিক আছে, আউটসাইড অর্থাৎ সারফেস থেকে দেখা যাবে তুমি যখনই মানে 0.4 আংস্ট্রম, তার মানে হচ্ছে মাত্র 0.4 ন্যানোমিটার, বা 5 আংস্ট্রম তার মানে হচ্ছে 0.5 ন্যানোমিটারের মধ্যেই থাকবে তার পটেনশিয়াল যে ব্যারিয়ারটা, এরপরে আর এই জিনিসটা দেখা যাবে না। ঠিক আছে, মানে ইনফিনিটি পর্যন্ত আছে কিন্তু আসলে 5 আংস্ট্রমের মধ্যেই তার সবচেয়ে বেশি পটেনশিয়াল এনার্জিটা বেড়ে যায়। ঠিক আছে, এবং খুব শার্পলি এই অংশটা বেড়ে তোমার ইনক্রিজ করে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারটা। মানে পটেনশিয়াল এনার্জি অকার করে বা আমরা বলি যে অ্যারাইজ করে হচ্ছে প্রথমে 4-5 আংস্ট্রমের মধ্যে।
এখন টোটাল হাইট অফ দ্য পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার ফর ইলেকট্রনস ইজ ডিটারমাইন্ড ফ্রম 4। আমরা যদি এই ইকুয়েশনে x ইকুয়াল টু 0 বসাই, ঠিক আছে, x ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা তখন ওই পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার ভিভি টা পাবো। ঠিক আছে, এই ইকুয়েশনটা এই পটেনশিয়াল এনার্জির ভিতরে x ইকুয়াল টু 0 বসালে তারপরে তুমি এই ইকুয়েশন পাবা। এইটাকে আমরা বলছি দ্য ম্যাগনিটিউড অফ দ্য সারফেস ব্যারিয়ার বা তোমার পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, সেটা হচ্ছে ভিবি। এখন এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি দিস ভিবি ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। এটা কি ইন্টার অ্যাটমিক স্পেসিং। ঠিক আছে, সো ইন্টার অ্যাটমিক স্পেসিং এর ক্ষেত্রে ইন্টার অ্যাটমিক স্পেসিং বাড়লে কমলে তার উপরে তোমার এই পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার বাড়বে কমবে। ইন্টার অ্যাটমিক স্পেসিং কমলে, অর্থাৎ একটা ম্যাটেরিয়াল যদি নাও যার দুইটা অ্যাটমের মধ্যে এর ভ্যালু খুব কম, তখন কিন্তু ওই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার অনেক বেশি হবে। আচ্ছা, আবার একটা অ্যাটম ম্যাটেরিয়াল তুমি নিলা যার ক্ষেত্রে তার দুইটা অ্যাটমের মধ্যে যে ডিসটেন্স এ ইন্টার অ্যাটমিক স্পেসিং সেটা বড়, তখন দেখবে ওই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তার পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারটা কম হবে। ঠিক আছে, সো পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার বেসিক্যালি ম্যাটেরিয়ালের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে। এটা কি ওই দুইটা ম্যাটেরিয়ালের ইন্টার অ্যাটমিক স্পেসিং। ঠিক আছে, এবং এইটা হচ্ছে আমরা অ্যানালিটিক্যাল একটা মডেল থেকে ইকুয়েশনটা ডেভেলপ করলাম, ফাইন। তারপরে প্র্যাকটিক্যালি, এবং এটাকে যদি তুমি ভি এর সাথে এ প্লট করো, তাহলে তুমি এই যে ড্যাশ লাইনটা পাবা। ঠিক আছে, ইকুয়েশনে এই ড্যাশ লাইনটা পাবা। আর প্র্যাকটিক্যালি বিভিন্ন কয়েকটা মেটালের জন্য প্র্যাকটিক্যাল কিছু ভ্যালু দেওয়া আছে এখানে, সেটা দেওয়া আছে এখানে। এবং দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল একটা মোটামুটি স্ট্রেট লাইন, আর এটাও স্ট্রেট লাইন হয়, এবং এদের মধ্যে একটু ডেভিয়েশন আছে। ঠিক আছে, বাট এখানে অ্যালকালি মেটালের ক্ষেত্রে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে এই যে তোমার একটু যে ডেভিয়েশন হয়, সেটা তোমার ওই যে আমরা যে অ্যানালাইসিসে বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেশন চিন্তা করি, ঠিক আছে, সেইগুলির জন্য অনেক সময় তোমার এই ধরনের একটা ডেভিয়েশন হতে পারে। এখন এই যে কম্পারিজন ফিগার যেটা দেখালাম যে স্মলার, এটা আর কি যে একটু ডেভিয়েশন। ঠিক আছে, সো স্মলার ইন্টারঅ্যাটমিক স্পেসিং মিন্স তোমার এর ভ্যালু যদি কম হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে লার্জার ম্যাগনিটিউড অফ দ্য সারফেস ব্যারিয়ার। ঠিক আছে, তার মানে লার্জার ম্যাগনিটিউড অফ সারফেস ব্যারিয়ার মানে হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রন গুলি অনেক টাইটলি বন্ডেড, বা তাদের মধ্যে স্ট্রং মানে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। সো ওখান থেকে ইলেকট্রন বের করতে হলে তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। ঠিক আছে, আর যদি কোনো এর ভ্যালু বেশি হয়, বড় হয়, তখন দেখা যাবে তার পটেনশিয়াল এনার্জি কম হবে। এর মানে হচ্ছে ইউ নিড টু গিভ লো লো এনার্জি, এবং সেই লো এনার্জিতে তখন মানে হচ্ছে তাদের আসলে অত স্ট্রং অ্যাট্রাকশন ইনসাইড দ্য ম্যাটেরিয়াল নাই। ঠিক আছে, তার তুলনায় কম আছে, যার জন্য তোমাকে অল্প এনার্জি দিতে হবে। সো এ যত কম হবে, অর্থাৎ ইন্টার অ্যাটমিক স্পেসিং যত কম থাকবে, অ্যাটমগুলি তত টাইটলি বন্ডেড, এবং যত টাইটলি বন্ডেড তত তার পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারও বেশি হবে। এবং তার মানে হচ্ছে তোমাকে ইউ নিড টু অ্যাপ্লাই মোর energy or more force to get an electron outside of this material. ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে আসো since the potential barrier, আমরা যেটা দেখলাম, it depends on the interatomic spacing of ions in the surface layer crystals। ঠিক আছে, have different work function, different আছে। যেটা হচ্ছে যে আমরা যদি বিভিন্ন ম্যাটেরিয়াল নেই, যেই ম্যাটেরিয়াল নিব বা যে ক্রিস্টালটা নিব, এক এক সারফেসের কিন্তু এক এক ধরনের তোমার ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন থাকে। 111 সারফেস যদি হয় আর 110 অথবা 100 সারফেস হয়, তাহলে একই তোমার ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন হইল না। সো এক একটা ক্রিস্টাল একই ম্যাটেরিয়াল, বাট তার ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন ডিফারেন্ট হওয়ার জন্য তোমার কিন্তু এই পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার ডিফারেন্ট হবে। ঠিক আছে, ওকে, সো এটা মাথায় রেখো। যেমন পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল ক্রিস্টালাইটস অ্যাকচুয়ালি দে প্রেজেন্ট ডিফারেন্ট ফেসেস। ঠিক আছে, সিঙ্গেল ক্রিস্টাল একটাই ফেস থাকে, কিন্তু পলিক্রিস্টালাইন বা তোমার অ্যামরফসের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনেকগুলি ছোট ছোট অনেক ক্রিস্টাল থাকে, এবং এদের অনেক ফেস থাকে। ঠিক আছে, অনেক ক্রিস্টালোগ্রাফিক প্লেন থাকে। ঠিক আছে, এবং হোমোজেনিয়াস কোনো সারফেস হয় না, যার জন্য হেটারোজেনিয়াস সারফেস গুলি আমরা, এবং তখন তাদের ওয়ার্ক ফাংশনটাও ডিফারেন্ট হয়। ঠিক আছে, এবং তাদের ছোট ছোট গ্রেন যে থাকে সেগুলিও ভ্যারি করে। সব মিলে তখন দেখবে তাদের পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারও ডিফারেন্ট হবে। ঠিক আছে, সো যদি তোমার এরকম হয় যে যাদের ক্ষেত্রে এমন তুমি কিছু ম্যাটেরিয়াল পাবা যেগুলির ক্ষেত্রে দেখবা যে স্মল ওয়ার্ক ফাংশন থাকে, ঠিক আছে, অর্থাৎ স্মলার ওয়ার্ক ফাংশন থাকে, তখন সেসব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখবা এই ধরনের তোমার পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার কম থাকে। এবং স্মলার ওয়ার্ক ফাংশন বা পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার কম মানে হচ্ছে ইউ উইল ফাইন্ড মোর কোপিয়াস ইলেকট্রন এমিটার্স, অর্থাৎ ওই ম্যাটেরিয়াল গুলিকে আমরা বলি কোপিয়াস ইলেকট্রন এমিটার, যেগুলির ক্ষেত্রে দেখা যায় যে অল্প এনার্জি দিয়ে ইউ ক্যান হ্যাভ মোর ইলেকট্রনস। ঠিক আছে, অল্প এনার্জি দিয়ে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে পারবা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, কোপিয়াস মানে বোঝাচ্ছে হচ্ছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই অর কোয়ান্টিটি। ঠিক আছে, সো এন্টার সারফেস থেকে তখন দেখা যাবে যে একটা হোমোজিনিয়াস, তুমি যতটুকু সারফেস নিয়েছো পুরো সারফেস থেকে দেখবা যে সারফেসের সব পয়েন্ট থেকে দেখা যাবে ইলেকট্রন বের হচ্ছে।
কিন্তু যদি হোমোজেনিয়াস সারফেস না হয়, হেটেরোজেনিয়াস হয়, তখন সারফেসের ক্রিস্টাল প্লেন ডিফারেন্ট হওয়ার জন্য এক এক সারফেস থেকে এক এক রেটে হবে তোমার ইলেকট্রন এমিশন, একই এনার্জি অ্যাপ্লাই করার পরেও তারপরে দেখা যাবে যে তোমার হোমোজেনিয়াস কোনো এমিশন হবে না। ঠিক আছে, সো এই জন্য তুমি যখন কোনো সোর্স হিসেবে ইলেকট্রন, কোনো মেটালকে এমিটার হিসেবে ইউজ করতে চাও, ইলেকট্রন এমিটার হিসেবে কোনো ম্যাটেরিয়ালকে ইউজ করতে চাও, তখন তোমাকে ওই সারফেসটাকে স্মুথ রাখতে হয়, সারফেসটাকে প্লেন রাখতে হয়, হোমোজেনিয়াস রাখতে হয়, এই ধরনের কিছু কাজ আছে। এবং তারপরে একই এনার্জি দিলে সবাই দেখা যায় একই রেটে ইলেকট্রন এমিট করে, তখন সেটাকে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়। আচ্ছা, এবারে সেই এফেক্টস এট মেটাল সারফেসেস কন্ট্যাক্ট পটেনশিয়াল। আচ্ছা, আমরা ধরলাম যে আমাদের দুইটা ডিফারেন্ট মেটাল আছে, এটা একটা মেটাল 1, এটা একটা মেটাল 2। ঠিক আছে, এটা ধরলাম মেটালের ইনসাইড, এটা আসলে এটাও মেটালের আউটসাইড, এটাও মেটালের আউটসাইড। ঠিক আছে, বেসিক্যালি দুই পাশেই তারা দেখানো হয়েছে। এবং এটা ধরো এতটুকু অংশ ধরো ইনসাইড, আর দুই পাশেই ধরলাম যে এটা একটা মেটাল শীট। ঠিক আছে, তার দুই পাশে এটা হচ্ছে বাইরের আউটসাইড ওয়ার্ল্ড, এটাও আউটসাইড ওয়ার্ল্ড। এখন আউটসাইড ওয়ার্ল্ড আসলেই যে একটা পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার থাকে, একটু আগেই আমরা দেখলাম। ঠিক আছে, এটা একটা পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, এটাও তার একটা পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, যেহেতু দুই পাশে তার মানে সে বাইরের দিকে আছে। ঠিক আছে, একটা মেটাল শীট চিন্তা করতে পারো দুই পাশে। আচ্ছা, এখন আমরা এটা এরকম স্ট্রেট লাইন চিন্তা করছি ফর সিম্পলিসিটি আসলে। ঠিক আছে, এর যে শেপ এরকমই হবে তা না, এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য, বোঝার জন্য আমরা এরকম একটা শেপ এঁকেছি। ঠিক আছে, আরেকটা মেটাল ধরলাম অন্য টাইপের মেটাল 2, তারও এটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার পুরোটা। ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছি তারপরে মানে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার এর শেপটা এরকম আর কি, কিন্তু এতটুকু হচ্ছে আসলে তার পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এখন এই যে দুইটা ডিফারেন্ট মেটাল আছে, তাদেরকে যদি তুমি কন্ট্যাক্টে আনো, এরকম একটা কন্ট্যাক্টে আনলো, এটা হচ্ছে তাদের ফার্মি লেভেল, এটা হচ্ছে তাদের ফার্মি লেভেল। সো এখান থেকে এটা হচ্ছে তার ওয়ার্ক ফাংশন E1, EW1, আর এটা হচ্ছে EW2। আচ্ছা, এখন এরকম করলাম। ঠিক আছে, এরকম করার পরে যে জিনিসটা ঘটবে, এই যে যেই মেটাল 2 যার তোমার ফার্মি লেভেলটা হায়ার, এরকম হায়ার এনার্জিতে আছে। ঠিক আছে, আর EW1 মেটাল 1 এ যার ফার্মি লেভেল লোয়ার এনার্জিতে আছে, পটেনশিয়াল ব্যারিয়ারটা, ঠিক আছে, এটা পটেনশিয়াল ব্যারিয়ারটা বেশি, এটা কম। ঠিক আছে, এখন এই জায়গায় দেখা যাবে যে তোমার ইলেকট্রনস ফ্রম ওয়ান মেটাল, এখান থেকে ইলেকট্রন এখানে ফ্লো করবে, আমরা এটাকে বলি স্পিল ওভার। ঠিক আছে, এখানে লেখা আছে স্পিল ওভার ইনটু আদার ম্যাটেরিয়ালস, এখান থেকে ইলেকট্রন তখন এখানে আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে যে তোমার বিফোর কন্টাক্ট, এটা হচ্ছে জাস্ট আমরা ইমিডিয়েটলি আফটার কন্টাক্ট, আর এটা হচ্ছে কিছু সময় পরে যখন তার ইকুইলিব্রিয়ামে আসবে, তখন হচ্ছে এই অবস্থাটা যে এখান থেকে ইলেকট্রন এখানে আসবে। এখন আমরা আগেও সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পড়েছি যে একটা জায়গায় একটা হায়ার স্টেট থেকে যে লোয়ার স্টেটে ইলেকট্রন আসতে হয়, যে ম্যাটেরিয়াল আসবে সেই ম্যাটেরিয়ালে কি আনঅকুপাইড স্টেট আছে, তাহলে আসবে। দেখা গেল তুমি যে মেটাল নিছো সে লোয়ার এনার্জিতে আছে, ফাইন, কিন্তু তার আসলে আর কোনো অ্যাভেলেবল স্টেট নাই, তখন এখান থেকে আসলে এখানে আসবে না। প্রথম কথা হচ্ছে মেটাল 1 এর লোয়ার এনার্জিতে থাকতে হবে এবং তার আনঅকুপাইড স্টেট থাকতে হবে, খালি বা এমটি স্টেট থাকতে হবে, যেখানে মেটাল 2 থেকে ইলেকট্রন এসে আসতে পারবে। ঠিক আছে, যদি আনঅকুপাইড স্টেট না থাকে আসবে না। ঠিক আছে, লোয়ার এনার্জি থাকলেও আসবে না। তো স্পিল ওভার ইনটু দ্য আদার ম্যাটেরিয়ালস ইফ ইট হ্যাজ আনঅকুপাইড স্টেটস এট লোয়ার এনার্জি, লোয়ার এনার্জিতে যদি আনঅকুপাইড স্টেট থাকে, তখন মেটাল 2 থেকে ইলেকট্রন এখানে আসবে। তো মেটাল 2 থেকে যখন ইলেকট্রন এখানে আসলো, তো মেটাল 1 এ কি আসবে? ইলেকট্রন। ঠিক আছে, মেটাল 2 তে যে অ্যাটমগুলো ইলেকট্রনগুলি ছেড়ে দিল, ঠিক আছে, সেই অ্যাটমগুলি পজিটিভ চার্জ হয়ে গেল, আর মেটাল 1 এ যেহেতু এক্সট্রা ইলেকট্রন চলে আসলো, মেটাল 1 টা হয়ে যাবে নেগেটিভলি চার্জ। ঠিক আছে, সো মেটাল 1 বিকাম নেগেটিভলি চার্জ আর মেটাল 2 বিকাম পজিটিভলি চার্জ। এখানে যখন তোমার নেগেটিভলি চার্জ আর এখানে যখন পজিটিভলি চার্জ হয়ে গেল, এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা ফিল্ড কাজ করবে, যে কিনা এইদিকে একটা ফিল্ড কাজ করবে, যে কিনা এই ইলেকট্রন প্রসেসকে আবার বাধা দিবে। ঠিক আছে, ইলেকট্রন যেদিকে আসতেছে সেটাকে আবার সে বাধা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সো এই প্রসেসটা চলবে, এবং কতক্ষণ চলবে? যতক্ষণ না এদের মধ্যে এরকম ইকুইলিব্রিয়াম হয়। ঠিক আছে, সো ইকুইলিব্রিয়াম হইলে দেখা যাবে যে ইকুইলিব্রিয়াম হওয়া মানে হচ্ছে এখান তাদের দুইটা এনার্জি সমান হয়ে গেছে, এবং তখন আর এই ধরনের কোনো ফোর্সও কাজ করছে না, এবং এখান থেকে ইলেকট্রন এখানে আসার জন্য কোনো পটেনশিয়াল নাই, অর্থাৎ লোয়ার পটেনশিয়াল, এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এরকম কোনো পটেনশিয়ালও নাই। সো আর কোনো ইলেকট্রন আসবে না। তো যখন এই দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা জিরো হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, তখন এই তাদের এই ফার্মি লেভেল হয়ে গেল, তোমার একটা টু মেটালের লাইন আপ হয়ে গেল, এক লাইনে চলে আসলো, তখন আর কোনো ধরনের তোমার ইলেকট্রন আপার স্টেট বা ইলেকট্রন হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে আর আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় হইলো। তারপরে ফাইনালি এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন মেটাল 1, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন মেটাল 2 হলো। তাহলে এই যে দুইটা ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স, সেটাকে বলি আমরা কন্টাক্ট পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দা টু মেটালস। ঠিক আছে, যেটা আসে কিনা তাদের দুইটার
যে তোমার ওয়ার্ক ফাংশন ডিফারেন্স, সেখান থেকে আসে তাদের কন্ট্যাক্ট পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, এরপরে আরেকটা টপিকে আসি, থার্মোডাইনামিক ইমিশন। এটা আজকে শুরু করি, নেক্সট দিন হয়তো আরো আগাবো। থার্মোডাইনামিক ইমিশন আমি ফিগার 1টা ইউজ করেছি, একটু কাজে লাগবে সেই জন্য। আচ্ছা, থার্মোডাইনামিক মানে হচ্ছে টেম্পারেচার রিলেটেড যে ইমিশন, সেটাকে বলি আমরা থার্মোডাইনামিক ইমিশন। ঠিক আছে, সো এইখানে at temperatures above absolute zero the Fermi distribution predicts that some of the electrons in a metal have energies greater than that of the surface barrier. সো আমরা দেখতে পাচ্ছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এরকম। সো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে আমরা এক্সপেক্ট করি দেয়ার উইল বি নো ইলেকট্রন আউটসাইড দিস এনার্জি। সো যখন দেখা যাবে অ্যাবসলিউট জিরো থেকে বেশি টেম্পারেচার হবে, ঠিক আছে, তখন কিন্তু এইখানে এই যে ডিস্ট্রিবিউশনটা এক্সটেন্ডেড হলো, সেটা থেকে বোঝা যায় যে কিছু ইলেকট্রন, ঠিক আছে, তোমার মেটালের কিছু ইলেকট্রন থাকবে, দে হ্যাভ এনার্জিজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য সারফেস ব্যারিয়ার। ঠিক আছে, এই যে সারফেস ব্যারিয়ার, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি এই ইলেকট্রন গুলি এনার্জি থাকবে তোমার এই ইডব্লিউ থেকে বেশি, বা এই সারফেস ব্যারিয়ার ওভারকাম করার মতো তাদের এনার্জি থাকতে পারে। ঠিক আছে, তাদের এনার্জি থাকতে পারে। ঠিক আছে, সো এই ইলেকট্রন গুলি দেখা যাবে যে ইডব্লিউ থেকে এনার্জি বেশি হতে পারে, ফলে এই ইলেকট্রন গুলি তোমার যে সারফেসকে ওভারকাম করে বাইরে চলে যেতে পারে। ঠিক আছে, সো তার মানে হচ্ছে যে এই যে ফাংশনটা, এই যে ফার্মি ফাংশন যেটা বা ই নট যেটা, এটা আসলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা ফাংশন। ঠিক আছে, সো ইফ ইউ গিভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তখন হচ্ছে ই নট। ঠিক আছে, কিন্তু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার থেকে বেশি হলেই কিন্তু দ্য নাম্বার অফ ইলেকট্রনস দে ক্যান, ইফ দোজ ইলেকট্রনস হ্যাভ সাফিসিয়েন্ট এনার্জি, ঠিক আছে, তখন কিন্তু তারা সারফেস ব্যারিয়ার বেশি হলে তারা কিন্তু ওই ম্যাটেরিয়ালকে এসকেপ করতে পারে। তো এই কথাগুলি আমরা বলছি বিকজ দ্য ফার্মি ফাংশন ইজ এ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, দ্য নাম্বার অফ ইলেকট্রনস উইথ সাফিসিয়েন্ট এনার্জি to surmount the barrier increases as the temperature increases. The temperature বাড়লে এই ব্যারিয়ারকে ইনক্রিজ করার মতো ইলেকট্রনের সংখ্যাও বাড়বে। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে এই ব্যারিয়ারকে ইনক্রিজ করার মতো ইলেকট্রনের এনার্জিও বাড়বে এবং সেই ইলেকট্রনের সংখ্যাও বাড়বে। ঠিক আছে, এখন আমরা যদি এই সংখ্যাটাকে বের করতে চাই যে কতগুলো ইলেকট্রন বের হলো, ইন অর্ডার টু ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দিস থার্মোডাইনামিক এমিশন, নাম্বার অফ ইলেকট্রন যদি আমরা বের করতে চাই কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে, ঠিক আছে, তখন আসলে এই এই সারফেস, এই ইনসাইড ম্যাটেরিয়াল থেকে কতগুলো ইলেকট্রন এই সারফেসে আসলো বা সারফেসে বের হয়ে গেল, সেগুলিকে আমাদের কনসিডার করতে হবে। ঠিক আছে, সেটার ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে, রিচার্ডসন বুশম্যান ইকুয়েশন। ঠিক আছে, এটা ডিটেইলসটা আমি এখানে মানে জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট স্টেপ এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, সেইটা একটু বলি। দ্য ইলেকট্রনস যখন কোনো সলিডে থাকে তখন তারা র্যান্ডম ডিরেকশনে থাকে। ঠিক আছে, বিভিন্ন ডিরেকশনে তারা মুভ করে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এর মধ্যে থেকে কতটুকু পার্সেন্টেজের ইলেকট্রন বা কতটুকু পার্সেন্টেজ, নাম্বার অফ পার্সেন্টেজ যদি বলি, ইলেকট্রন গুলি তোমার তারা মুভ করবে সারফেসের দিকে, টোটাল ইলেকট্রনের কত পার্সেন্ট ইলেকট্রন সারফেসের দিকে মুভ করবে এবং দে গেইন সাফিসিয়েন্ট এনার্জি টু ওভারকাম দ্য সারফেস ব্যারিয়ার। ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে ওই যে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা আমরা লেকচার 18 এ ইকুয়েশন 21 এ পড়েছিলাম, সেখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার কোন একটা স্মল এনার্জির জন্য ডি এর জন্য সেটার ইকুয়েশনটা হচ্ছে এটা, এবং সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা ফাংশন ছিল। ঠিক আছে, এখন এইখানে নাম্বার অফ ইলেকট্রনস আছে, এইটাকে আমরা আবার ইচ্ছা করলে স্পিডে বা ভেলোসিটিতে কনভার্ট করতে পারি, নাম্বার অফ ইলেকট্রনসকে ডিস্ট্রিবিউশন থেকে। তুমি যদি নাম্বার অফ ইলেকট্রনস এই এটাকে স্পিড ডিস্ট্রিবিউশন বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন নিতে চাও, তাহলে এই এনার্জিকে লিখতে হবে হাফ এল স্পিড মানে এস স্কয়ার, সেই ফর্মে লিখলা। তারপর ই ইকুয়াল টু, যদি এটা নাও তাহলে এই 8 নম্বর ইকুয়েশন আবার সাথে ইউজ করো, এখানে ই তে ইউজ করো, করে তাহলে এই এনার্জিটা ই থাকবে না, এখন হয়ে যাবে এনএসডিএস। ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো যে তোমার এনএসডিএস হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস হ্যাভিং স্পিড। ঠিক আছে, নাম্বার অফ এখানে যেমন বলছি নাম্বার অফ ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার উইথ এনার্জি বিটুইন ই এন্ড ই প্লাস ডি, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রনস বলছি পার কিউবিক সেন্টিমিটারে, যাদের এনার্জি থাকবে ই এবং ই প্লাস ডি এর মধ্যে। আর এখানে বলবো নাম্বার অফ ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার যাদের স্পিড থাকবে এস এবং এস প্লাস ডিএস এর মধ্যে। ঠিক আছে, অর্থাৎ ডিএস এর মধ্যে এই চেঞ্জটা। ঠিক আছে, তখন ইকুয়েশন হলো 9। আচ্ছা, এখন তুমি যখন ভেলোসিটিতে কনভার্ট করতে চাও, তখন তোমাকে এরকম একটা কি বলে, এই ফিগারটা আমরা চিন্তা করি, যেখানে স্পিড ডিস্ট্রিবিউশন যেটা ছিল আগের যে নাই, সেটাকে চিন্তা করে করা হয়েছে যে এখানে স্ফেরিক্যাল শেল আছে। ঠিক আছে, এদিকে ভলিউম। ঠিক আছে, এখান থেকে এস ডিস্টেন্স যদি চিন্তা করো, সেইখানে এরকম একটা কিউব আছে। ঠিক আছে, এস ডিস্টেন্স পরে এখানে একটা কিউব আছে, স্পিড আর কি এটা এস, সেটা তাহলে এখানে একটা কিউব আছে।
এই এস এর ভ্যালু হচ্ছে তোমার এই vx স্কয়ার প্লাস v স্কয়ার 3 ডাইমেনশনে তোমার ভেলোসিটি কম্পোনেন্ট আছে এখানে, ঠিক আছে। সো স্পিড কিন্তু তোমার স্কেলার কম্পোনেন্ট, কিন্তু ভেলোসিটি কিন্তু তোমার ভেক্টর কম্পোনেন্ট, ঠিক আছে, কারণ ডিরেকশন আছে। আচ্ছা, সো এই জায়গায় এখান থেকে এস, আর তারপরে এই বক্সটা নিলাম, এই বক্সের ভিতরে দেখো ছোট্ট একটা কম্পোনেন্ট নিলাম ডিএস, যার আবার তিনটা ডিফারেন্ট কম্পোনেন্ট আছে, ডিভিএক্স, ডিভিওয়াই, ডিভিজেড, ঠিক আছে। সো সেইটা কনসিডার করে এইটার ভলিউম তুমি বের করতে পারো ডিভিএক্স, ডিভিওয়াই, ডিভিজেড ধরে, ঠিক আছে। আবার ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে চিন্তা করতে পারো, করে তুমি এই এস তো গেল 10 নম্বর ইকুয়েশন, সেটাকে আবার ইউজ করে যে আমরা আগে যে ছিল হচ্ছে এনএসডিএস 9 নম্বরে, সেই এনএসডিএস থেকে আমরা আসলে এখান থেকে আবার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বের করতে পারি। তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হবে তোমার স্পিড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা এনভিডিভি, সেটা হবে স্পিড ডিস্ট্রিবিউশন, তার সাথে তোমার চলে আসবে ভলিউমসটা, ঠিক আছে। এই ভলিউমটা আসবে, ভলিউম হচ্ছে যে 4 পাই এস কিউ, এই যে 4 পাই এস স্কয়ার, এটা আসবে, আর উপরে হচ্ছে ডিভিএক্স, ডিভিওয়াই, ডিভিজেড, এইটা আমরা। তারপরে এখানে একটু ক্যালকুলেশন করলে তোমার ওই যে এনএসডিএস আগের স্লাইডে আছে, সেখান থেকে এখানে বসাবা। আর ই এর ইকুয়েশনটা আগে ছিল হাফ এম এস স্কয়ার, এখন এস স্কয়ারের বদলে আমরা লিখবো এই 12 নম্বর ফর্মে তিনটা ভেলোসিটি কম্পোনেন্ট দিয়ে লিখবো। আচ্ছা, তো ইলেকট্রন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আমরা পেলাম আগের স্লাইডে, সেটা আবার পেয়েছি তোমার ইলেকট্রন স্পিড ডিস্ট্রিবিউশন থেকে, ঠিক আছে। সো ইলেকট্রন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আমরা এটাকে ইউজ করতে পারি টু ডিটারমাইন দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট উইল স্ট্রাইক এ ইউনিট এরিয়া অফ দ্য সারফেস ইচ সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ আমরা চাচ্ছি না কতগুলো ইলেকট্রন বের হবে সেটা বের করার জন্য ডেনসিটি আর কি বের করতে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা সারফেসকে তুমি চিন্তা করো, একটা ইউনিট এরিয়া সারফেস চিন্তা করো, সেই ইউনিট এরিয়া সারফেসে কতগুলি ইলেকট্রন স্ট্রাইক করবে প্রতি সেকেন্ডে, সেটা আমরা বের করতে যাচ্ছি। সেইটা আমরা বের করতে যদি চাই, তাহলে আমাদের ইলেকট্রন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আগের স্লাইডে যেটা সেটা দেখাবো। ইলেকট্রন ভেলোসিটি সেখান থেকে আমরা যদি ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমরা ইলেকট্রন ভেলোসিটি ডেনসিটি বের করতে চাই, তাহলে তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, পুরো রেঞ্জ অফ ইলেকট্রন এনার্জির জন্য, যে কতটুকু মানে ইলেকট্রন রেঞ্জ অফ এনার্জি তারা কত থেকে কত মধ্যে আছে সেটা, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে তোমার ইলেকট্রন ভেলোসিটি ডেনসিটি, সেটা, ঠিক আছে, সেটাকে আমরা একটা ভলিউম এবং তার ইউনিট এরিয়া এবং ভিওয়াই এবং ভিজেড এর দিকে তার পুরো সামেশনটা যদি করি, তাহলে আমরা তখন দেখা যাবে তার ইলেকট্রন ভেলোসিটি ডেনসিটি পাবো। এখন এই যদি ইন্টিগ্রেশনটা করো, তখন একটা যদি শুধুমাত্র তুমি ধরো যে এক্স সারফেসটা যদি চিন্তা করো, যে আমরা যদি চিন্তা করি যে এক্স, এই সারফেসটা যদি চিন্তা করি, ঠিক আছে, এই সারফেসের উপর কতগুলো ইলেকট্রন স্ট্রাইক করছে, ঠিক আছে। তাহলে যদি এই সারফেসটা চিন্তা করো, তখন কিন্তু তোমার ওয়াই ডিরেকশনের সারফেসটা হচ্ছে এক্সটেন্ডেড টু ইনফিনিটি, আর জেড ডিরেকশনে এইদিকেও সারফেসটা এক্সটেন্ডেড টু ইনফিনিটি, কিন্তু এক্স ডিরেকশনে এতটুকু হচ্ছে সে ইন্টারসেপ্ট আছে। এরকম চিন্তা করলে একটা হাফ এম ভি নট এক্স স্কয়ার ইকুয়াল টু আমরা ধরলাম যে তোমার তার জন্য তার এনার্জি যেটা, সেটা হচ্ছে তার পটেনশিয়াল ব্যারিয়ার ইনটু ই, ঠিক আছে, সেই ফর্মে রাখলাম। এখন এটা থাকলো। এরপরে বইয়ে দেখবা যে অনেক ক্যালকুলেশন আছে, মানে অনেক বড় একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে। সেইখান থেকে এই ইকুয়েশন 13 এবং আগেগুলো ইউজ করে তুমি আসলে দেখবা যে ফাইনালি ইউ ক্যান গেট এমিটেড কারেন্ট ডেনসিটি, যেটা আসলে এই ইলেকট্রন ভেলোসিটি ডেনসিটি থেকে আসলে মেইনলি এমিটেড কারেন্ট ডেনসিটি জে ক্যালকুলেট করা যাবে। সেই জে এর ক্যালকুলেশন ইকুয়েশনটা, ফাইনাল ইকুয়েশনটা আমি এখানে বসাইছি, আমি আর ক্যালকুলেশনে যাইনি, ঠিক আছে, কারণ ইট বিকামস কমপ্লিকেটেড। আচ্ছা, গেল, এটা আসলো এই ইকুয়েশন। এই ইকুয়েশনের ভিতরে আমাদের ওই যে ওয়ার্ক ফাংশন ইকুয়াল হচ্ছে পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার মাইনাস হচ্ছে তোমার ফার্মি এনার্জি। তাহলে এটাকে সিম্পলিফাই করে তুমি এই ইলেকট্রন এমিটেড ইলেকট্রন ডেনসিটি, যেটা কোন একটা সারফেস থেকে কি পরিমাণ ইলেকট্রন বের হচ্ছে, ঠিক আছে, এমিশন বের হচ্ছে প্রতি সেকেন্ডে, তার ডেনসিটি কেমন, ঠিক আছে, সেইটা হচ্ছে ফাইনালি এই ইকুয়েশন দাঁড়াবে, যেখানে হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার আর ফার্মি এনার্জি কনসিডার করলে ইডব্লিউ যদি বসো, তাহলে এটা পাবো। এটাকে আবার সিম্পলিফাই করে তুমি এই ফর্মে নিয়ে আসতে পারো, যেখানে এই জিনিসটাকে আমরা বলছি এ নট। এ নটের একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট থাকে, যদিও বলছে কনস্ট্যান্ট, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই এ নটের ভ্যালুটা চেঞ্জ হয়, ঠিক আছে। সো ফাইনালি আমাদের আসলে লাগবে হচ্ছে 17 এবং 18, এই দুটো ইকুয়েশন লাগবে, ঠিক আছে, যে এমিটেড কারেন্ট ডেনসিটির এই ইকুয়েশনটা, ঠিক আছে। সো এটা মাথায় রেখো যে তোমার এই রিচার্ডসন ডুশম্যান ইকুয়েশনের ডেরিভেশনটা দেখতে পারো, বইয়ে আছে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমার রিচার্ডসন ডুশম্যান ইকুয়েশনের পরের যে এফেক্টটা নেক্সট ক্লাস যেটা পড়াবো, এই দুটো ইকুয়েশন থেকে শুরু করব, এবং এই কনস্ট্যান্ট থেকে এই তিনটা জিনিস আমার লাগবে, ঠিক আছে। আমি জাস্ট একটু স্টেপগুলি দেখালাম ফিউ, বাট এর ভিতরে আরো অনেক স্টেপ আছে। If you are interested, you can see these steps. Okay. So with that, I would like to finish today's lecture.